গুড মর্নিং। হাতরা স্টেশনে বসে আছি আর সামনে দিয়ে ট্রেন একদম গড়গড় করে চলে যাচ্ছে, বন্দে ভারত। কিন্তু আমরা এমন একটা ট্রেনে টিকিট পেয়েছি, মানে আমাদের কোনো টিকিটই কনফার্ম হয়নি, এই হাতরা স্টেশন থেকে এই টিকিটটাই কনফার্ম হয়েছে। হ্যাঁ, ট্রেনটা খারাপ না, কিন্তু ট্রেনের যে স্টপেজগুলো নিচ্ছে ওগুলো অনেক বেশি নিচ্ছে আর অনেকটা টাইম লাগাচ্ছে। তার মানে ধরো আমাদের আজকে 9:30টায় ট্রেন, তো ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের কালকে এটা নামাতে নামাতে মোটামুটি যদি ঠিকঠাক টাইমে নামায় তাহলে 6টার দিকে নামাবে, আর যদি ঠিকঠাক টাইমে না নামায় তাহলেই তো গেল। তো ট্রেনে উঠে দেখতে পাচ্ছ হাই তুলতে লেগেছি, আর আমার মেয়ে তো যাই হোক একটু বসে ঘুমিয়েও গেছে, আমার বড় ঘুমিয়ে গেছে। বলছি যাও সিটে গিয়ে শুয়ে পড়ো, তো কোনো মতেই শুনছে না। তো ওরা বসে আছে, আমি ভাবলাম একটুখানি চলো মোবাইলটা দেখি, আর কি করব, কোনো কাজ টাজ নেই। তারপরে এই দেখো আমার বর চলে গেছে উপরে, আমার মেয়েও চলে গেছে উপরে। মানে আমার মেয়ে আমার বরের এত ন্যাওটা, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। মানে মানে আমাকে মনে হয় চেনেই না, হু আর ইউ, মানে এরকম একটা ব্যাপার। বাবা বাড়ি আসলে মাকে আমি চিনি না। অনেকেই আছে যার বাবাদেরকে ভয় করে, মানে বাবা বাড়ি আসলে ভয় করে। মানে আমার মেয়ে জন্মের থেকে আমি কোনোদিন দেখলাম না যে বাবাকে ভয় করলো, যদিও বা একটু একটু করে, ওই আমাকেই যা একটু করে। তো এটা হচ্ছে পরের দিন সকালে, একদম তল্পিতল্পা গুটিয়ে রেডি হয়ে গেছি ট্রেনের মধ্যে। আর সত্যি কথা বলতে এনার্জি ছিল না, জানো তো। ঘুরতে যাওয়ার ব্যাপারটা একরকম, আর ঘুরে বাড়ি ফেরার ব্যাপারটা আরেক রকম, ঠিক আলাদা রকমের একটা অভিজ্ঞতা। তো সমস্ত লাগেজ টাগেজ বার করে একদম গেটের সামনে দাঁড়িয়ে গেছি। আর দেখো এই মাত্র ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে নামলেই আমার কোথাও জানি গিয়ে মনে হয় আমি সমস্ত লাগেজগুলো নিয়েছি, তো আমি কোনো লাগেজ ভুল করে রেখে দিইনি তো ট্রেনে। ওই জন্য বারবার দেখি এখন ঘড়িতে কটা বাজে বলো তো। দেখতেই তো পেলে 8:11 বাজে। 6:45 নামানোর কথা, 8:11 নামালো, তার মানে কতটা লেট করেছে বলো তো। কী করা যাবে, কিছু করার নেই। 7:25 একটা বর্ধমান থেকে ট্রেন ছিল। আর আমার মেয়ে দেখো একজনকে দেখেছে খোড়া, মা আমাকে পয়সা দাও, আমি ওনাকে দেবো, আমি ওনাকে দেবো। প্রচণ্ড পরিমাণে মায়া ওর মনে, মানে এত মায়া কি বলবো। আমার শাশুড়ি মা আমাদেরকে মানা করে দিয়েছিল দিতে হয় না, কিন্তু তারপরেও আমরা কি বলবো, ওখানে গেলে না ঠিকঠাক হয় না, জানো তো। মানে তুমি না দিয়ে পারবেই না। এখানে এসে যেমন একটা মানে খোড়া টাইপের লোক দেখেছে, আমার মেয়ে বলছে মা দাও না প্লিজ দাও। ওর অ্যাকচুয়ালি ভীষণ মায়া। খাবা তোমরা, খাবা দিবা, তুমি দিবা বন্ধুদের, দিবা দিবে, তোমরা খাবা বলো, তোমরা খাবা। কোথাও গেলে না আমি খেতে পারি না, জানো তো। এই 10টা-12টা দিনে আমি যে মানে কি খেয়েছি হয়তো তোমাদের দাদাভাই একমাত্র জানে। আমাকে তো ভীষণ বকা দিচ্ছে, তুমি খাও না, তোমার এটা হবে ওটা হবে। মানে সত্যি কথা বলতে এখানকার খাবার দাবার আমি খেতে পারি না। তো বর্ধমানে এসে একটুখানি লুচি ঘুগনিও আমাকে এনে দিল, বললো এটাই এখন ব্রেকফাস্ট করো। বেশ ভালোই লাগলো। বাইরের দেশে সব কিছু আটার হয়, কিন্তু আমাদের এখানে আবার দোকানে যাই খেতে হবে পরোটা সব কিন্তু রুল ময়দার। কিন্তু বাইরের দেশে তুমি যাবে, ওখানে রুল ময়দার কোনো সিন নেই, সব আটা আটা আটা। বাইরের দেশ না, মানে বাইরের রাজ্য আর কি। তো এখান থেকে দেখো ট্রেনে উঠেছি, আর ট্রেনে উঠে একদম বসে আছি, আড়িমুড়ি ছাড়ছি, আর শুধু বাড়ির কথা ভাবছি যে কখন বাড়ি পৌঁছাবো। তো এটা হচ্ছে কাটোয়া স্টেশন, মানে বর্ধমান থেকে আমরা কাটোয়ায় এসে কাটোয়া ট্রেনে বসে আছি। কাটোয়া ট্রেনটা মোটামুটি মানে বর্ধমানেও 1 ঘন্টা ওয়েট করার পরে, 1.5 ঘন্টা ওয়েট করার পর ট্রেন পেয়েছি, এখানে এসেও তাই 1 ঘন্টা ওয়েট করার পরে ট্রেন পেলাম। বাড়ি ঢুকতে আমার মা নিয়ে একটা পেদনি, ওর বাবা একটা প্যাদনা, আর আমি হচ্ছি ভূতনি। বাড়িতে ঢুকে সমস্ত লাগেজপত্র রেখে স্নান টান করে ফ্রেশ হয়ে মনে হচ্ছে না জীবনটা জীবনে এলো। আর আশেপাশে মানে এত পরিমাণে দুমদারাক্কা মাইক বাজছে, মনে হচ্ছে না সেই চরম পিকনিক। এবছর আর আমার ভাগ্যে হলো না পিকনিক। দিদিরা এর আগে একদিন করেছে, আমি ছিলাম না। তারপরে 1 জানুয়ারিতে করেছে, তখনও আমি ছিলাম না। আবার কালকে করেছে, তখনও আমি ছিলাম না। যাই হোক, কপালে এবছর আমার পিকনিক খাওয়া নেই, কি আর করা যাবে। চলো একটু রেস্ট করি। দিদার গানের স্যার এসেছিল, গান শেখানো হলো। আর এখন আমরা একটুখানি বাজারে যাচ্ছি। বাজারে তেমন কিছুই নেই, টুকিটাকি কিছু বাজার করে আনবো, কারণ বুঝতেই পারছো হোটেলের খাবার খেয়ে খেয়ে মুখ পচে গেছে। এবার একটু বাড়ির রান্নাবান্না খাবার খেতে হবে। বাড়ির রান্নার মতো কোনো রান্না কোনো দিনও হতে পারে না। আর বাইরের দেশে গিয়ে তো হবেই না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো যদিও বা হয়, বাইরের দেশে গিয়ে হবেই না বাইরের কোনো রান্না। চলো। তো মাছ তেমন একটা পেলাম না বলে তোমাদের দাদা একটু চিকেন নিয়ে এসছে। তো ও বললো যে ঠিক আছে তুমি এদিকে রান্না করো, আমি একটু তোমাকে হেল্প করে দিই। তো ও আবার কুটা কাটার দিকে এক্সপার্ট, জানো তো। পেঁয়াজ এত পাতলা পাতলা করে কাটবে, দেখতেই পেলে। তো আমি আলু কটা ছাড়িয়ে নিয়ে ভাজতে লাগলাম। মানে আমার চিকেনে একটু আলু না দিলে ঠিকঠাক জমে না, মানে খুব ভালো লাগে চিকেনের আলুটা খেতেই বেশি ভালো লাগে।
আর লাল লাল করে যদি ভেজে চিকেনে আলু দাও, মানে একদম মানে দুমদারাক্কা ফেলছি আর তুমদারাক্কা উড়ে উড়ে এদিক ওদিক পালাচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে। তবে এই জায়গাগুলো আমি কিন্তু এসে পুরো সব পরিষ্কার করেছি, জানো তো, কিচেন টিচেন ভালো করে একদম বাসন মাজার সাবান দিয়ে ঘষে পরিষ্কার করেছি একদম। কারণ ওই যে 10-12 দিন বাড়িতে নেই, বুঝতেই পারছো, বলা যায় না, মাকড়সা টিকটিকি এটা ওটা থাকতেই পারে। আর আমি রান্না করতে গেলে দুমদাম করে সব কিছু ফেলে দিই, গ্যাসটাকেও মুছেছি, তার জন্য না। তো এবার চিকেনটা একদম সিম্পলভাবে রান্না করব। আমি জানি আমি খুব একটা ভালো চিকেন রান্না করতে পারি না, কিন্তু তারপরেও আমার চিকেন খেয়ে সবাই কিন্তু ভালোই বলে, খারাপ বলে না। হয়তো কোদিত কারণ এক একদিন খারাপ হয়ে যায়। তো কড়াইয়ের মধ্যে অল্প করে একটুখানি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কালার হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা দিলে না চিকেনের টেস্টটা ডবল হয়ে যায়, মানে কাঁচা লঙ্কার একটা ফ্লেভারই আলাদা। তবে একটা কথা কি জানো তো, সবাই বলে কাঁচা লঙ্কা, আমার আবার না শুকনো লঙ্কা, কারণ আমি শুকনো লঙ্কাটা আজকে দিচ্ছি না কেন বলো তো, আমরা অনেক দিন ধরেই হালকা পাতলা খাচ্ছি, তেমন একটা মাছ মাংস ধরো খাই না, তারপরে তোমার বেশি মশলাদার খাবার খাই না। তো হট করে বেশি মশলাদার আর বেশি ঝাল টাল খেলে না সমস্যা হতে পারে শরীরে। তো সেই কথা চিন্তা ভাবনা করেই আর কি খেলাম না। তো যাই হোক, চিকেনটা রান্না করি, আর কি দেখাবো, একঘেয়ে চিকেন রান্না করা। ওদিকে তো আমার রান্না বান্না কমপ্লিট, তোমাদের দাদাকে আর দিদাকে খেতে দিয়ে দিয়েছি। আমার বর জানো তো বাড়ি এসে স্নান টান করে শুয়ে পড়েছিল, বেডশিটটা তখন চেঞ্জ করতে পারিনি। ও শুয়ে পড়ে আর কিছুতেই উঠলো না। আমি এত করে বললাম ওঠো ওঠো চেঞ্জ করে দে, আমাকে আর উঠতে বলো না, আমার ভীষণ গা হাত পায়ে ব্যথা, আমি আর পাচ্ছি না। তো আমি আর কিছু বললাম না। তারপরে এবার দেখো এখন চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা বলো তো, 10 দিন ধরে যদি বাড়িতে না থাকি, ওই বেডশিটে এসে কি শুতে ইচ্ছা করে? আমার তো একদমই করে না। তো এখনই চেঞ্জ করে নিলাম, তখন যেহেতু শুনলো না, তো ওই জন্য এখন এই যে সব চেঞ্জ করে এটা পরিষ্কার হয়ে গেছে। আর ওরা ওদিকে খাচ্ছে, আমি এখনও কিন্তু খাইনি। আমি খাবো ভাবলাম, তারপরে না আমি কষা মাংস 2 পিস খেয়ে আমার আর খেতে ইচ্ছা করলো না। তো ওরা দুজন আবার রাত্রে মুড়িই খাচ্ছে। যাই হোক, রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি। সকালবেলায় উঠে আমাদের তিতুমণি এখন পাপার আদর খাচ্ছে। দিনের মধ্যে কতবার করে যে এখনও বুড়ো বয়সে পাপার কোলে ওঠে তার কোনো ঠিক নেই। মাঝে মধ্যেই যেই আমি ক্যামেরাটা অন করি তখন টুক করে নেমে পড়ে। তুমি দেখাবা কিসের জন্য? আমার বাবা, আমি কোলে উঠতেই পারি। গুড মর্নিং, সুপ্রভাত। যাই হোক, কি আর বলবো, এতদিন তো ঘোরাঘুরি করেছি আর সবসময় ঠাকুরকে বলেছি ঠাকুর ভালো রেখো, সুস্থ রেখো, যেন সুস্থভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর ঠাকুর সুস্থভাবে বাড়ি পৌঁছে দিয়েছে। কিন্তু বাড়ি পৌঁছানোর পরে এত মানে বিরক্ত লাগছে কি বলবো। আজকে কালকে তো আমরা বাড়ি পৌঁছেছি, তারপরে ধরো আমরা তেমনভাবে কিছুই করিনি। আমাদের যেসব লাগেজগুলো ছিল সেগুলো আমরা এক সাইডে রেখে দিয়েছি, কারণ ওই সব লাগেজগুলো আর নাড়াঘাটা কিছু করবো না আজকে। সব এই যে দেখতে পাচ্ছ, এই লাগেজ খুলে আজকে এত জামা কাপড় একদিনে তো আমার পক্ষে কাচা সম্ভব না। তো ওই জন্য ভাবছি আজকে বাইরে যেগুলো আছে একটা লাগেজ খুলবো, একটা কাচবো, কালকে একটা কাচবো। মানে ঘর বারান্দার অবস্থাও খারাপ। কালকে ধরো এসে শুধু ঝাড়ুই দিয়েছি, মোছা লাগাইনি। রাত্রে একটু রান্না টান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। চলো আজকে আস্তে আস্তে দেখা যাক কতদূর কি হচ্ছে। আর ঠান্ডাও লেগেছে এখন না, মনে হচ্ছে বাড়ি এসে শরীরটা স্বাদ দিচ্ছে না, মনে হচ্ছে গায়ে যেন একটা ব্যথা ব্যথা ব্যাপার লাগছে। মনে হচ্ছে গায়ে কি ব্যথা হয়েছে, কেউ যেন দুমদাম করে মেরেছে। তুমি কি আমাকে মেরেছো? রাত্রিবেলায় যখন ঘুমিয়েছিলাম তখন মেরেছো নাকি আমাকে? মেরেছো বলো? ওই জন্যই তো চলো, এই মাত্র স্নান করে উঠলাম আর এত জামা কাপড় কেচেছি আজকে, আর মাজার অবস্থা মাজার নেই, মনে হচ্ছে পুরো বেঁকে গেছে। ঘড়িতে এখন কটা বাজে টাইম? মোটামুটি 12:13। আর এখন সকালে ব্রেকফাস্ট করব। সকালে এই দেখো মুড়ি আর চিকেন নিয়েছি, কালকেকার রাতেকার চিকেন ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক রাতে রান্না হয়েছে। এটা দিয়ে এখন সকালে খাবারটা খাই, এরপরে আবার দুপুরে রান্না চাপবে, কখন হবে জানি না। প্রচুর জামা কাপড় কেচেছি, কিন্তু তেমন একটা রোদ দেয়নি আজকে। যদি ঝাড়া রোদ হতো, এক রোদে শুকিয়ে যেত, আমার কষ্টটা হতো না। এই ভিজে জামা কাপড় আবার কাদা করে রাখো, আবার কালকে মেলো, এগুলো আরো বেশি সমস্যা। কিছু করার নেই, দেখা যাক কি হচ্ছে। চলো, এই দেখো এই হচ্ছে চিকেন। ওফ, চিকেন দিয়ে মুড়ি খেতে না সেই লাগে। আগে অবশ্য খেতে জানতাম না, বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি এলাকায় যা দিবা চচ্চড়ি, ঝাল, ডাল, তরকারি সব দিয়ে মুড়ি খেয়ে নেবে। ভালো লাগে কিন্তু খেতে, খারাপ লাগে না। খাওয়া দাওয়া করার পরে মিনিট 15 মতো একটুখানি
শুয়েছিলাম, তারপরে উঠে আবার রান্না, আর তাতে প্রচুর জামা কাপড় বারবার উল্টে পাল্টে দিতে হচ্ছে। আজকে সকাল থেকে কুয়াশা ছিল, কিন্তু একটু বেলার দিকে বেশ রোদ করেছে, মানে মোটামুটি 12টার থেকে বেশ হালকা পাতলা রোদ দিয়েছে। এরকম ভাবে রোদটা যদি 4টে পর্যন্ত থাকে, মোটামুটি 3-4টের মধ্যে, তাহলে জামা কাপড়গুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে, জ্যাকেট প্যাকেট গুলো হয়তো শোকাবে না। আর আজকে খেতে ইচ্ছা করছে অনেক কিছু, কিন্তু রাঁধতে ইচ্ছা করছে না। আমার হাতগুলো সব মনে হচ্ছে একদম, মানে অনেকক্ষণ জলে থাকলে দেখবা হাত মাত টুপসে যায় না, ওরকম হয়ে গেছিল। এখন আবার আস্তে আস্তে একটু ঠিক হলো। তো আজকে দুপুরে কি রান্না করছি দাঁড়াও একবার দেখাই তোমাদের। তো এখনো 5-6 পিস মতো চিকেন কষা বেঁচে আছে, এটাকে আবার গরম করব। আর দুপুরে এই মাছটা শুধু রান্না করব, রুই মাছ আর কি। তো মাছটাকে শুধু করব। আর তার সাথে আমার মেয়ের ভীষণ আলু ভাজা খেতে ইচ্ছা করেছে ডালের সাথে। ওখানে গিয়ে তো ধরো মুসুরির ডালটা খাওয়া হয় না, কারণ মুসুরির ডালটা আঁশের মধ্যে পড়ে। তো সেই জন্য কোনো দোকানেই তুমি মুসুরির ডালটা পাবে না, মটর মুগ এইসবই পাবে। তো ওই জন্য আজকে একটু পেঁয়াজ আর রসুন আর টমেটো দিয়ে মুসুরির ডাল করব, তার সাথে এই আলু ভাজা আর মাছটা করব। আর হচ্ছে আর কি করব, ডাল করব। আর এটা হচ্ছে পুঁই মিচুরি, লাল লাল যে পুঁই মিচুরিটা হয় না, তো ওইটা। এই দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, তার জন্য না। আলুগুলো দেখো, এই নতুন আলু গোল গোল করে ভাজলে এত সুন্দর লাগে না, কি বলবো, দারুণ লাগে। আমার তো ডালের সাথে আলু ভাজা, মানে আলু ভাজা, কলাইয়ের ডাল যদি হয় তার সাথে এরকম গোল গোল লাল লাল আলু ভাজা, উফ, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। আলু ভাজাটা সবাই পছন্দ করি, আমরা 3 জনেই, আমার মেয়ে, আমার বর, আমি 3 জনেই ভীষণ পছন্দ করি। অনেকদিন ধরে মাছ খাওয়া হয় না, তো সেই জন্য আর কি বরের ইচ্ছাতেই আজকে মাছটা রান্না হলো। মাছটা রান্না করলেও হতো আজকে। রান্না করতে করতে হঠাৎ করে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের এই মাঠটাতে না অনেকেই অনেক গরু বেঁধে দিয়ে যায়। তারপরে যখন দুপুর হয় তখন আবার ঘোষরা মাঠেই চলে আসে, মানে মাঠে তো প্রচুর ঘাস আছে। গরুগুলো সারা দিন, মানে এখানে না গরুর কোনো খরচ নেই জানো তো, যারা গরু পোষে তাদের একদম বিনা খরচে সব কিছু হয়ে যায়, খেতে দিতে হয় না, কিছু দিতে হয় না। আর মানে ঘোষটাও এখানে এসে আর কি দুধ দুয়াচ্ছে। তারপরে এবার দুধ নিয়ে চলে যাবে, তখন মালিক দেখে নেবে কতটা ওজনে দুধ দিয়েছে। আর এখন মাছটা করলেই হয়ে যাবে। মাছটা আজকে কিন্তু একটু ঝাল ঝাল করেই করছি, জাস্ট জিরে আর আদা দিয়েছি, রসুন দিলে না আমার মাছ ভালো লাগে না, একটু পেঁয়াজ দিয়েছি অল্প করে। যাই হোক, ভাত নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরবেলায় কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। অনেক দিন পরে বাড়ির খাবার খাবো তৃপ্তি সহকারে, একদম দেখেই তো লোভ লেগে যাচ্ছে। প্রথমে এই দেখো, হাঁড়িতে আছে ভাত, হাঁড়ির একদম নিচে পড়ে আছে, যতটুকুনি খাবো ততটুকুনি রান্না করব। এখানে দেখো টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে আর কি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল রান্না করেছি। মানে সাউন্ডটা কমাও মোবাইলে। এই হচ্ছে ডাল, আমার কাপড়টা কি একটু হয়ে গেল। আর এটা হচ্ছে রুই মাছের ঝাল, এখানে হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে পুঁই মিচুরি চচ্চড়ি, আর এটা হচ্ছে চিকেন। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। বাপের বাড়িতে যখন মায়ের কাছে থাকতাম তখন মায়ের রান্না নিয়ে কত রকমই না বিচার করতাম, কিন্তু ওখান থেকে চলে আসার পরে বুঝেছি যে পৃথিবীর বেস্ট রান্না যদি কেউ করে সেটা হচ্ছে নিজের মা। আর বাড়ি থেকে অন্য কোথাও মানে বেরোনোর পরে বুঝতে পেরেছি যে নিজের বাড়ির খাবারের মতো অমৃত আর অন্য কোথাতে গেলে তুমি পাবে না। সেটা তুমি যত ভালো রেস্টুরেন্টেই যাও না কেন আর যেখানেই যাও না কেন, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে আলাদা কথা। কারণ আমরা কালকে বাড়ি এসে কিন্তু হোটেলেই খেয়েছিলাম, 40 টাকা 60 টাকাতে মাছ ভাত আমরা খেয়েছিলাম। জাস্ট বাংলার খাবার নিয়ে তো কোনো কথাই নেই, আর কি বলবো বলো। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, মানে আশা করি দেখে তোমাদেরও খেতে ইচ্ছা করছে। আর প্রত্যেকটা খাবার এতটা টেস্টি হয়েছিল কি বলবো, মানে আমার তো এখন এডিট করছি, এখনই দেখে জিভে জল চলে আসছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।